কোম্পানি তারা হচ্ছে একটা সেলস করেছে, সেলস কত 20,000 ইউনিট, 60 টাকা করে পার ইউনিট হচ্ছে সেলস, আর এখানে পার ইউনিট ভেরিয়েবল কস্ট 45, সো কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট 15, আর সেল করেছে 20,000, সো 20,000 ইন্টু 60 হচ্ছে 12 লাখ টাকা, আর 20,000 ইন্টু 45 9 লাখ টাকা, তাহলে কন্ট্রিবিউশন মার্জিন শো করছে হচ্ছে 30 লাখ টাকা। এখান থেকে ফিক্স কস্ট গেছে 3 লাখ টাকা, সরি 3 লাখ টাকা, রাইট। সো 3 লাখ টাকা গেছে। এখান থেকে দেখেন ফিক্স কস্ট হচ্ছে 2,40,000, তাহলে আমার অপারেটিং মার্জিন 60। তো সেই অনুযায়ী প্রথম অঙ্ক বলছে যে কম্পিউট দ্য, প্রথম নাম্বার 1, কম্পিউট দ্য কোম্পানির সিএম রেশিও অ্যান্ড ভেরিয়েবল এক্সপেন্স রেশিও। সো আমরা এখানে কি বলবো, আমরা জানি যে সিএম রেশিও মানে কন্ট্রিবিউশন পার মার্জিন, আর সেলস যদি 60 টাকা হয়, কন্ট্রিবিউশন যদি 15 টাকা হয়, তাহলে কত পার্সেন্ট? 25%। একইভাবে সেলস যদি 60 টাকা হয়, ভেরিয়েবল খরচ যদি 45 টাকা হয়, কত পার্সেন্ট? 75%। কোশ্চেন 1 ডান। কোশ্চেন 2 আমরা ডিসকাস করলাম, কম্পিউট দ্য কোম্পানিজ ব্রেক ইভেন পয়েন্ট ইন বোথ ইউনিট অ্যান্ড সেলস ডলার, ইউজ দ্য ইকুয়েশন মেথড। ইকুয়েশন মেথড আমরা জানি যে প্রফিট ইকুয়াল টু ইউনিট সিএম ইন্টু কোয়ান্টিটি। ইউনিট সিএম মানে হচ্ছে আসলে মূলত হচ্ছে এই মেইন আদি সংজ্ঞাটা হচ্ছে প্রফিট ইকুয়াল টু সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস ফিক্সড কস্ট। সো এই সেলসের ভিতরে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে পার ইউনিট সেলস প্রাইস 60 টাকা, আর কোয়ান্টিটি এখানে 20,000, এটা কমন। একইভাবে আমাদের এখানে ভেরিয়েবল কস্ট হচ্ছে 45 আর কোয়ান্টিটি হচ্ছে 20,000। তো আমরা এখানে যখন ব্রেক ইভেন বের করবো, তখন আমরা জানি যে এখানে 60,000 টাকা প্রফিট ছিল, এই 60,000 টাকা জিরো বসালে কত কোয়ান্টিটি, মানে কত কোয়ান্টিটি সেল করলে পুরো ফিক্সড কস্ট কাভার করে যায়। তো সেই ইকুয়েশনের জন্য আমরা প্রফিট যদি জিরো ধরি, আর পার ইউনিট সেলস প্রাইস 60 মাইনাস হচ্ছে 45 ইন্টু কোয়ান্টিটি আমরা জানি না, কিন্তু ফিক্সড খরচ আমরা জানি। তাহলে আমরা এই দুইটা যদি বিয়োগ দিই, তাহলে 15 কিউ মানে 15 পার মার্জিন ইন্টু কোয়ান্টিটি, সিএম পার ইউনিট ইন্টু টু নাম্বার অফ কোয়ান্টিটি ইকুয়াল টু হচ্ছে 2,40,000 টাকা। তাহলে কোয়ান্টিটি ইকুয়াল টু হচ্ছে 2,40,000 ডিভাইডেড বাই 15, তার মানে পার ইউনিট 15 টাকা মার্জিন যেহেতু পাচ্ছি কন্ট্রিবিউশন মার্জিন, তাহলে 16,000 ইউনিট সেল করলে আমরা এই 16,000 থেকে ব্রেক ইভেন কস্ট বের করতে পারবো। ব্রেক ইভেন কস্ট মানেই হচ্ছে ফিক্সড কস্ট কাভার করে এমন একটা স্টেজে আসা যেখানে জিরো, যেখানে আপনি কোনো প্রফিটও নাই, নাইদার প্রফিট নর লস। তো যদি আমরা বলি 16,000 হচ্ছে কোয়ান্টিটি, ব্রেক ইভেন কোয়ান্টিটি, তাহলে এর যদি প্রত্যেক ইউনিট সেলস প্রাইস 60 টাকা হয়, তাহলে হচ্ছে ব্রেক ইভেন অ্যামাউন্ট হচ্ছে 9,60,000। সো কোশ্চেন 2 ইজ ডান। নাও থার্ড কোশ্চেন, অ্যাজিউম দ্যাট দ্য সেলস ইনক্রিজ 4,000 টাকা, 4 লাখ টাকা। তাহলে এখানে যে আমরা সেলস ধরেছিলাম 12 লাখ, তো 12 লাখের ভিতরে আমরা ব্রেক ইভেন কত? 9,60,000। তো হচ্ছে 12 লাখের সেল করেছি, কিন্তু আমার ব্রেক ইভেনের 9,60,000 পরে আমি যা সেল করব ওইটাই আমার প্রফিট সিএম, কারণ আমি অলরেডি ফিক্সড কস্ট কাভার করে ফেলছি, আমাকে আর ফিক্সড কস্ট কোনো কাভার করতে হচ্ছে না। দ্যাটস ওয়াই দেখেন স্টেট আওয়ে এটার অ্যান্সার হচ্ছে ইনক্রিজ ইন সেল হচ্ছে 4 লাখ টাকা। তার যে লাখ টাকা সেল করবেন তার প্রতিটা আপনার ইউনিটের 25% করে কন্ট্রিবিউশন হয়, এই কন্ট্রিবিউশন মানে আপনার প্রফিট, তাহলে 25% করলে 1 লাখ টাকা হচ্ছে এক্সপেক্টেড ইনক্রিজ ইন দ্য কন্ট্রিবিউশন মার্জিন। বিকজ ফিক্সড এক্সপেন্স আর নট এক্সপেক্টেড টু বি চেঞ্জ। যেহেতু আমাকে বলছে যে 4 লাখ টাকা সেল বাড়লো, কথাটা কি ছিল? বলছে যে 4 লাখ টাকা, অ্যাজিউম দ্যাট সেলস ইনক্রিজ 4 লাখ টাকা নেক্সট ইয়ার ইফ দ্য কস্ট বিহেভিয়ার প্যাটার্নস রিমেইন আনচেঞ্জ। তার মানে ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট আনচেঞ্জ থাকবে। হাউ মাচ দ্য কোম্পানিজ নেট অপারেটিং ইনকাম ইনক্রিজ? তখন আমরা বললাম ইউজ দ্য সিএম রেশিও টু কম্পিউট ইউর অ্যান্সার। তো সিএম রেশিও তো আমরা 1 নম্বরে পেয়েছি, কি পেয়েছি? সিএম রেশিও মানে হচ্ছে কন্ট্রিবিউশন পার ইউনিট সেলিং প্রাইস। তো আমরা এখান থেকে 25% পেয়েছিলাম যে কন্ট্রিবিউশন মার্জিন পার মানে পার্সেন্টেজ। সো আমার সেল ইনক্রিজ করেছে 4 লাখ টাকা, তা এই 4 লাখ টাকার 25% হচ্ছে সরাসরি সিএম, ওই সিএমটাই অপারেটিং প্রফিট, বিকজ দেয়ার ইজ নো ফিক্সড কস্ট রিমেইন টু রিকভার। সো এটা আমাদের শেষ। সেই কথাই আবার বলছে বিকজ দ্য ফিক্সড এক্সপেন্স আর নট এক্সপেক্টেড টু বি চেঞ্জ, নেট অপারেটিং ইনকাম উইল ইনক্রিজ বাই 1 লাখ টাকা ইনক্রিজ ইন দ্য কন্ট্রিবিউশন মার্জিন কম্পিউটেড অ্যাবভ। বোঝা গেছে না? ওকে, আমি রেকর্ডটা রাখছি এই জন্য যে পরে যদি তারপরেও প্যাচ লাগে আপনারা এটা যাতে শুনতে পারেন। আচ্ছা, সেকেন্ড হচ্ছে
fourth number, fourth, by refer the original data এটা যখন রেফার করবে এটা by refer to the original data, assume the next year's management wants to company to earn a profit of 90,000 টাকা। এখানে আছে 60, ম্যানেজমেন্ট বলছেন আমি 60তে হ্যাপি না, এখানে অ্যাটলিস্ট 90 করতে হবে। হাউ মেনি ইউনিটস উইল হ্যাভ টু বি সোল্ড টু মিট দ্য টার্গেট প্রফিট, বোঝা গেছে? তাহলে আমরা যে ইকুয়েশনটা করি আপনাদের বোর্ডে লিখে দেখিয়েছি বা ইকুয়েশনটা কি, ইকুয়েশনটা হচ্ছে এরকম যে আমাদের হোয়াট ইজ দ্য ইকুয়েশন ইজ বেসিক্যালি, হ্যাঁ ইকুয়েশনটা হচ্ছে এরকম, ইকুয়েশনটা এরকম যে আমার সরি জাস্ট এ মিনিট, ইকুয়েশনটা হচ্ছে আপনার ইকুয়েশনটা বলেন তো কি, হোয়াট ইজ ইউর ইকুয়েশন? আচ্ছা ওকে, নাম্বার 4, রেফার টু দ্য অরিজিনাল ডেটা, মানে অরিজিনাল যেটা যা আছে, assume that the next year management wants the company to earn a profit at least 90,000 টাকা। তাহলে এখানে যেটা আমরা 12,000 ইউনিট সেল করে যেখানে নেট অপারেটিং ইনকাম পেয়েছিলাম 60, ম্যানেজমেন্ট এক্সপেক্ট করছে যে 90,000 টাকা পেতে হবে। হাউ মেনি ইউনিটস উইল হ্যাভ টু বি সোল্ড টু মিট দ্য টার্গেট প্রফিট। তো 4 নম্বর আমরা সরাসরি দেখি এখান থেকেই, খেয়াল করেন ইকুয়েশনটা কি, আমাদের বেসিক ইকুয়েশন হচ্ছে প্রফিট ইকুয়াল টু সিএম ইন্টু কোয়ান্টিটি। সিএম ইন্টু কোয়ান্টিটি মানেই হচ্ছে সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট, কারণ সেলসের ভিতরেও কোয়ান্টিটি একই, ভেরিয়েবল কস্ট একই। সো আমরা সিএম ইন্টু কিউ দিলে হবে কোয়ান্টিটি। সিএম ইন্টু কোয়ান্টিটি মানে 60 মাইনাস 45 ইন্টু হচ্ছে কিউ মাইনাস ফিক্সড কস্ট হচ্ছে 2,40,000। তাহলে এখানে 90 আছে, তো আমরা যদি এখানে 15 কিউ আনি তাহলে 90 প্লাস মানে 2,40,000 কাভার করতে হবে ফিক্সড কস্ট, সঙ্গে আবার 90 প্রফিট করতে হবে। তাহলে টোটাল লাগবে কত, টোটাল কন্ট্রিবিউশন লাগবে 3,30,000। তো এক ইউনিট যদি কন্ট্রিবিউশন করে 15 টাকা, তাহলে 3,30,000 কন্ট্রিবিউট করতে কত ইউনিট লাগে, এই যে 22,000 ইউনিট। ইজ ইট টু ইজি ফর অল অফ ইউ? তাহলে এবার এটা আমরা বুঝলাম। তারপর হচ্ছে 5 নম্বর কি বলছি, 5 নম্বর বলছি খেয়াল করেন, রেফার আমরা না এটা করি নাই, রেফার টু দ্য অরিজিনাল ডেটা কোম্পানি অফ দ্য কম্পিউট দ্য কোম্পানিজ মার্জিন অফ সেফটি ইন বোথ ডলার অ্যান্ড পার্সেন্টেজ। এখন এইটা আমি আপনাদের আগে বলিনি, হোয়াট ইজ মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটির গল্প আমি স্টুডেন্টকে এভাবে বুঝাই, আপনারা সুইমিং পুলে যান না বিভিন্ন রিসোর্টে, তো সুইমিং পুলের একটা পর্যায়ে বাচ্চাদের জায়গা থাকে, ওইখানে ধরেন পানির ডেপথ থাকে হচ্ছে 3 ফিট 2 ফিট 2.5 ফিট, বাচ্চারা নামতে পারে। গ্র্যাজুয়ালি আস্তে আস্তে যে শেষে হয়তো আপনার 6 ফিট। এখন আমি 6 ফিট না, লাস্টেও ধরেন 5 ফিট 10 ফিট থাকে মানে নর্মাল জায়গায়। তো যদি আমি 5 ফিট 8 হয়ে থাকি, সো আমি যখন 2 ফিটে নামবো তখন আমার মার্জিন অফ সেফটি কত, উপরেরটা খালি থাকবে। শেষ পর্যায়ে যখন যাব স্টিল যদি এখানে 5 ফিট পানি থাকে, আমি 5 ফিট 8 ইঞ্চি হই, সাঁতার না জানলেও দাঁড়িয়ে থাকলে 8 ইঞ্চি উপরে থাকবে, মানে আমার মাথা থাকবে। বাট একটা বাচ্চা যার হাইট হচ্ছে 4 ফিট, ও কোন স্টেজ পর্যন্ত যেতে পারবে, বাচ্চা বাবা মা প্যারেন্টের খেয়াল রাখতে হবে। সো সে কিন্তু ওইটা ক্রস করলেই বিপদসীমা হয়ে গেল। সো এই জন্য বলা হয় হচ্ছে ব্রেক ইভেন সেল থেকে অ্যাকচুয়াল সেলস যত দূরে থাকবে এটাকে বলে মার্জিন অফ সেফটি, মানে আপনি এখনো মানে বিপদের কাছাকাছি নাই, বুঝা গেছে? সো দেখেন ইন্টারেস্টিং, এটা আমি ওই উদাহরণ দেওয়া ইজি হয়ে গেল আপনাদের জন্য, খেয়াল করেন। জি পার হয়ে দূরত্ব, তার মানে দেখেন এখানে আমরা একটু আগে দেখেন এই যে 5 নম্বর, টোটাল সেলস কত 12 লাখ, ব্রেক ইভেন সেলস কত 9,60,000, তাহলে আমার মার্জিন অফ সেফটি 2,40,000 না? কারণ 9,60,000-এর ভিতর ফিক্স খরচ কাভার করে ফেলছি। এখন আমি যাই সেল করি, একটা ইউনিট সেল করলেই হচ্ছে 15 টাকা থাকে, তার মানে 16,000 আমার ব্রেক ইভেন, 16,000 এক পিস সেল করে কত প্রফিট হবে 15 টাকা, যেহেতু 16,000 আমার ব্রেক ইভেন, তারপরে এডিশনাল এক ইউনিট সেল করলে আমার প্রফিট হবে 15 টাকা। 16,000 2 ইউনিট সেল করলে কত হবে 30 টাকা, তারপরে 16,000 3 করলে 45 টাকা, এরকম করতে করতে যেহেতু 20,000 করেছি, খেয়াল করেন 20,000 মানে কি, ব্রেক ইভেন 16 করেছি 20,000, তাহলে 4,000 ইউনিট আমার ইউনিটগতভাবে মার্জিন অফ সেফটি। আর 4,000 ইউনিটে প্রত্যেক ইউনিটে আমি কন্ট্রিবিউট করে কত টাকা বলেন,
15 টাকা, তো এটা গুণ করলে যে টাকাটা আসবে সেটা হচ্ছে 2,40,000, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে মার্জিন অফ সেফটি যদি ধরি, মার্জিন অফ সেফটি পার্সেন্টেজ কত? আমার মার্জিন অফ সেফটি হচ্ছে হচ্ছে 2,40,000, আর সেলস হচ্ছে 12 লাখ, তাহলে 20%। মনে রাখবেন যখনই কোনো রেশিও বলে তখন বেঞ্চমার্কিং যে কোনো একটা হয়, সেটা টপ হয়। সো আমাদের এখানে যত রেশিও বের করছি তার মার্জিন কোনটা, তার টপ কোনটা, এটার উপর বেস করে আমরা এখানে 12,000 ইউনিট সেল করছি, আর আমরা বের করেছিলাম যে এখানে ব্রেক ইভেন সেল হচ্ছে আমাদের 16,000। 16,000 থেকে 20,000-এর ডিফারেন্স 4,000 ইউনিট। এই 4,000 ইউনিটগতভাবে পার ইউনিট হচ্ছে আপনার হচ্ছে সেফটি। সো এক ইউনিটে 15 টাকা করে হলে টোটাল পাবেন হচ্ছে 2,40,000, ঠিক আছে? তো 2,40,000 আপনি যখন পেয়ে গেলেন, তো 2,40,000 12 লাখের 20%। সো দিস ইজ দ্য পার্সেন্টেজ অফ ইয়োর হোয়াট মার্জিন অফ সেফটি। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। ওকে, 5 নম্বর। 6 নম্বরটা দেখেন। আচ্ছা, এখন যদি বলেন এই যে পরে যে 4 লাখ করলাম না, এখানে যে 4 লাখ এডিশনাল সেল করলাম, 3 নম্বর রিভিউ, এইখানে বলেন তো এখানে আমি কত ইউনিট সেল করছি বলেন তো? 4,000 মানে কি? 4,000 ডিভাইডেড বাই কত হবে? 60। 4 লাখ ডিভাইডেড বাই 60 কত হয় বলেন আপনারা অ্যামাউন্টটা? মানে এখানে যেটা হয়েছে আমার আবার সরি, হ্যাঁ 4 লাখ, হ্যাঁ চাল আপনার কি হয় 4 লাখ ডিভাইড বাই 60, ঠিক আছে? ওকে, তাহলে ওই ইউনিট হচ্ছে আমার মানে এডিশনাল বাড়লো, তো ওইটা আমার সাথে অ্যাড হয়ে গেলে যখন আমি তাহলে যোগ করেন 20,000-এর সঙ্গে কত যোগ করতে বললাম? 20,000-এর সাথে কত করতে বললাম? সেটা হচ্ছে রেফার টু দ্য অরিজিনাল ডেটা, কম্পিউট দ্য কোম্পানিজ মার্জিন অফ সেফটি ইন বোথ ডলার অ্যান্ড পার্সেন্টেজ ফর্ম। তাহলে আমরা এখানে মার্জিন অফ সেফটি যেটা বুঝলাম, সরি সেটা আমরা কি দেখলাম? আমরা দেখলাম হচ্ছে এখানে দেখেন মার্জিন অফ সেফটি কি দেখলাম? মার্জিন অফ সেফটি হচ্ছে টোটাল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস। তাহলে টোটাল সেলস কত আমার? টোটাল সেল হচ্ছে এখানে আপনার 12 লাখ, আর 9,60,000 হচ্ছে আপনার হচ্ছে আপনার ব্রেক ইভেন সেল। তাহলে 2,40,000 ইজ ইউর মার্জিন অফ সেফটি। এখন এই মার্জিন অফ সেফটি পার্সেন্টেজ বললে অলওয়েজ আমরা জানি পার্সেন্টেজ কম্পারিজন হয় টোটাল সেলসের সঙ্গে, ওইটা যেহেতু টপ লাইন, তো মার্জিন অফ সেফটি পার্সেন্টেজ হবে মার্জিন অফ সেফটি ইন ডলার্স ডিভাইডেড বাই হচ্ছে টোটাল সেলস, তাহলে এটা 20% আমরা পেয়ে গেলাম। সো কোশ্চেন নাম্বার 5 ইজ ডান। আপনারা এই ভিডিওটা দেখলে আপনাদের ক্লাস প্রিপারেশনটা আরও ইজি হবে। এবার আসেন আপনি, সেটা হচ্ছে নাম্বার 6। নাম্বার 6 হচ্ছে কম্পিউট দ্য কোম্পানিজ ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ। এই কথাটাও আবার নতুন, আমি সরাসরি আপনাদের অঙ্কে চলে গেছি, জিনিসটা ইজি বুঝিয়ে দিচ্ছি। ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ মানে হচ্ছে যে আপনি কতটুকু এক্সপোনেনশিয়ালি ব্যবসাটা বাড়বে। একটা এক্সাম্পল বুঝাই, এখানে এইটা বুঝাইলেই বুঝবেন, খেয়াল করেন। এখানে আমরা বলছি ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ মানে হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই নেট অপারেটিং ইনকাম। তো এখানে কন্ট্রিবিউশন মার্জিন কত ছিল? 12 লাখ হচ্ছে আমার সেলস, আর ভেরিয়েবল কস্ট 9 লাখ, তাহলে 3 লাখ হচ্ছে আমার হচ্ছে মার্জিন অফ সেফটি। আর অপারেটিং প্রফিট কত? 60,000। তাহলে এই যে 5 এই 5 হচ্ছে আমাদের ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ। তো আমরা ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ সংজ্ঞাটা মুখস্থ করে ফেলি, কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই নেট অপারেটিং ইনকাম, এটাকে বলে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, ঠিক আছে? আচ্ছা, কাজটা হচ্ছে যদি আমি দুইটা কোম্পানির এক্সাম্পল দিই, ধরেন একটা কোম্পানির ফিক্স খরচ বেশি আর একটা কোম্পানির ফিক্স খরচ কম, তো নর্মালি যেটা হয় যাদের ফিক্স খরচ বেশি তাদের ভেরিয়েবল খরচ কমে যায়। কেমন? ফিক্স খরচ কাদের বাড়ে? যেসব কোম্পানি নতুন শুরু করে তারা চিন্তা করে যে আমি মোটামুটি শুরু করি, অটোমেটেড মেশিন নিব না, রোবোটিক হ্যান্ড নিব না, নতুন দামি মেশিন ইউজ করব না, বরং লেবার ওরিয়েন্টেড বেশি হবে। তো লেবারের খরচ কোথায় যায়? যায় হচ্ছে ভেরিয়েবল কস্টে। আর যেসব কোম্পানি বড় তারা হচ্ছে অনেক মেশিন টেশিন নিয়ে বসে, তাদের আর লেবার খরচ লাগে না, তাহলে তাদের ভেরিয়েবল খরচ কিন্তু কমে যায় বড় কোম্পানি, কিন্তু ফিক্স খরচ বাড়ে। তো এই ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ মানে যে ফিক্স খরচ বেশি হোক কোনো সমস্যা নাই, ফিক্স খরচ বাড়ানোর মাধ্যমে ভেরিয়েবল খরচকে কমাইতে পারে কিনা, এই রেশিওটাকে বলা হয় ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ। এইখানে দেখেন আমরা যে
30,000 টাকা কন্ট্রিবিউশন করছে। এখন যদি এখানে খেয়াল করেন 3 লাখ টাকা, এখন যদি ফিক্স খরচ এখানে হয়তো 3 লাখ, তাহলে তাহলে এখানে আমি 3 লাখ না 2,80,000 যদি হয়, এখানে যদি 2,80,000 করি, তাহলে আমার নেট প্রফিট কত হবে? 20,000। তাহলে 20,000 হলে আমার এখানে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ কত হবে বলেন তো? 3 লাখ ডিভাইডেড 20, তখন হচ্ছে 15। এই 15 মানে হচ্ছে আপনার প্রফিট বাড়ার রেশিও 15 গুণ। কারণ ফিক্সড কস্ট বাড়ালে আপনার ডেফিনেটলি ভেরিয়েবল কস্ট কমবে, ঠিক আছে? এটাই হচ্ছে ফর্মুলা, নর্মালি তাই হয়। সো এখানে দেখেন, এটা পরের এক্সাম্পল দিলে দেখবেন, পরের এক্সাম্পল কি বলছে এটা দেখলে বুঝবেন। সেটা হচ্ছে অ্যাজিউম, কি বলছে দেখেন, অ্যাজিউম দ্যাট থ্রু এ more intense effort by the sales staff, the company's sales increase by 8% next year. By what percentage would you expect net operating profit to increase? Use the degree of operating leverage to obtain your answer. আচ্ছা, তাহলে বিতে আসেন। এখন দেখেন মজার ব্যাপার, আমার ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ কত আসছে? 5 টাইমস হিসেবে। এখানে একটা এক্সাম্পল আমি প্রায়শই স্টুডেন্টের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এটাকে আরেকটা ফাইন্যান্সের টার্ম আছে, টেকনিক্যাল টার্ম, এটা বলে ইন্টারেস্ট কাভারেজ রেশিও। ধরেন যারা নিজেরা ব্যবসা করে, নিজেদের টাকা দিয়ে, ব্যাংক লোন নেয় না, তাদের কিন্তু লাভ লস নিজের ঘাড়ে। ব্যাংকের লোন নিলে প্রবলেমটা কি? তখন আপনি প্রফিট করতেই হয়, কারণ ব্যাংকের লোন মাস্ট। এখন ব্যাংকের লোন নেয়ার বাদে, ইন্টারেস্ট বাদে, ধরেন আমি 100 টাকা প্রফিট করলাম বিফোর ইন্টারেস্ট পেমেন্ট, তা আমি যদি ইন্টারেস্ট পেমেন্ট 20,000 টাকা করতে হয়, তাহলে ইন্টারেস্ট কাভারেজ রেশিও কত? প্রফিট করছি 1 লাখ, ইন্টারেস্ট দিতে হচ্ছে 20,000, তাহলে 5 বার কাভার করতে পারছে, মানে 5 গুণ ইন্টারেস্ট। এখন ইন্টারেস্ট রেট 5% হতে পারে, 6% হতে পারে। এই 6% যদি 5, 6, 30% হয়, তাও আপনি ব্রেক ইভেনে থাকবেন। তো যারা নিজের টাকায় ব্যবসা করে তাদের ব্যবসা বড় করতে পারে না। আর ব্যাংক লোন নিলে ব্যবসা করতে পারে, কিন্তু রিস্ক অ্যাসোসিয়েটেড, কারণ তার হচ্ছে ইন্টারেস্ট কাভারেজ রেশিও দেখতে হয় যে সে ব্যবসা করে ইন্টারেস্টটা ব্যাংকের ইন্টারেস্ট অত দিতে পারে কিনা, তাই না? সো একইভাবে আপনি যদি মেশিন ছাড়া বাসায় আপনার ফ্যামিলি মেম্বার, ওয়াইফ, বোন সবাই মিলে কোনো একটা জিনিস বানান, ধরেন রুটি বানালেন বাসায়, কিন্তু ওভেনে আপনি বসে বসে পাউরুটি বানাতে পারেন। সো তখন কি হবে? আপনার মেশিনের কোনো ফিক্সড খরচ নাই, কিন্তু পার ইউনিট ভেরিয়েবল খরচ বাড়বে, কারণ আপনি অল্প ময়দা কিনবেন, অল্প কিনবেন, এগুলো মিলে হবে না, সংখ্যায় বাড়াইতে পারবেন না। ওই বিজনেসে যখন একটা আপনি অটোমেটেড যে ওভেন মেশিন, বড় মেশিন করবেন, এক ওভেন মেশিনে হয়তো 500 পাউরুটি বেরোচ্ছে। সো এই ফিক্সড খরচ বাড়াইলেন মেশিনে, কিন্তু সঙ্গে সঙ্গে ভেরিয়েবল খরচ কমে যাবে, কারণ একবারে অনেকগুলো করবেন। আর বাসায় করতে গেলে আসলে এটার মানে আপনার টাইম ভ্যালু নিয়ে অনেক টাকা হয়ে যাবে। সো এই কারণে এই ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ মানে হচ্ছে টু সাম এক্সটেন্ট ফিক্সড খরচের সাথে কন্ট্রিবিউশন মার্জিনের এবং অপারেটিং প্রফিটের রিলেশনশিপ। সো আপাতত এটার জন্য আপনি ডিগ্রি অফ অপারেটিং লিভারেজের ফর্মুলা মুখস্থ করে ফেলেন, কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই নেট অপারেটিং প্রফিট। তাহলে এখানে 5 পেলাম, তো 5 মানে হচ্ছে 5 টাইমস। তো সেল যদি 8% বাড়ে, সেল যদি বাড়ে হচ্ছে আপনার কত পার্সেন্ট? সেল যদি বাড়ে 8%, তাহলে হচ্ছে প্রফিট বাড়বে হচ্ছে 40%। দেখেন তো এটা মিলে কিনা? আপনার 8% সেল মানে কি? এখানে দেখেন, এই দেখেন পরেরটাই চাইছে তাই, এবারই বুঝতে পারবেন। এখানে কি বলছে? ভেরিফাই ইউর অ্যান্সার বি। এই যে বি যে করলেন, এটা রাইট আছে কিনা? ভেরিফাই ইউর অ্যান্সার বি, প্রিপেয়ারিং এ নিউ কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট শোয়িং 8% ইনক্রিজ ইন দ্য সেল। দেখেন এবার আসেন নিচে, সি দেখেন, সি কি বলছে? ইফ দ্য ইনক্রিজ 8%, তাহলে 8% মানে কি? আগে 20,000 সেল করছিলেন, 8% মানে কি? 1.08, তাহলে কত হবে? 21,600। আচ্ছা, উইল বি সোল্ড নেক্সট ইয়ার। দ্য নিউ কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট উড বি অ্যাজ ফলোজ। সেলস হচ্ছে কত? 21,600, 60 টাকা করে পার ইউনিট, তাহলে হচ্ছে 12,96,000। আপনার 21,600 ইউনিট হচ্ছে সংখ্যা, 45টা ইউনিট করে ভেরিয়েবল খরচ, সেটা হচ্ছে 9,72,000। তাহলে আপনার কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 3,20,000। ফিক্সড খরচ তো ফিক্সড আছে, তাহলে আপনার অপারেটিং প্রফিট হচ্ছে কত? 84,000 টাকা। এবার আসেন তো
যে এই ফর্মুলা দিয়ে দেখেন তো এটা মিলে কিনা। দেখেন, দাস 84,000 টাকা এক্সপেক্টেড টু বি নেট অপারেটিং ইনকাম ফর দ্য নেক্সট ইয়ার, নেক্সট ইয়ার রিপ্রেজেন্ট 40% ইনক্রিজ অফ ইয়োর। তাহলে দেখেন এটা কীভাবে 40%, বেস কত 60,000, তাহলে 60,000 নিচে, আর উপরে হচ্ছে 84,000 নতুন হয়েছে, আর আগে কত 60, তাহলে প্রফিট বাড়ছে কত 40, তাহলে 24,000 টাকা প্রফিট বেড়েছে অন হোয়াট, বেস 60,000, তাহলে কত পার্সেন্ট বাড়ছে 40%। তাহলে এইখানে যে অপারেটিং লিভারেজ হিসাব করে যে আপনি 40% পেয়েছেন, অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করে আপনি দেখলেন যে 40% ইনক্রিজ করছে, তাই না? আচ্ছা, আমরা নামাজের আজানটা শেষ হোক, আমরা আবারও এটা ক্লাসটা কন্টিনিউ করছি। প্র্যাকটিক্যাল পার্ট, এবং আমরা যেটা হয় আমাদের অর্গানাইজেশনগুলো আমি দেখেছি সবসময় এটা নিয়েই একটা ঝামেলা লাগে। আমরা যখন অ্যানুয়াল বিজনেস প্ল্যান বানাই, টার্গেট সেট করি, তো সেলসের লোকজন এই কথাগুলো বলে। দেখেন কত ইন্টারেস্টিং এবং প্র্যাকটিক্যাল। ইন অ্যান এফোর্ট টু ইনক্রিজ সেলস অ্যান্ড প্রফিট, ম্যানেজমেন্ট ইজ কনসিডারিং টু ইউজ এ হাই কোয়ালিটি স্পিকার। The high quality speaker would increase variable cost by $3. বলছে যে সেলস বাড়বে, কোয়ালিটি বাড়াইতে, বুঝছেন? তো স্পিকারের কোয়ালিটিটা বাড়ানোর কথা বলছে। কোয়ালিটি বাড়ালে একটা আমাদের খরচ কত হচ্ছিল 45 টাকা, একটা ভেরিয়েবল কস্ট, ওইখানে 3 টাকা অ্যাড করলে হয় $48। বাট ম্যানেজমেন্ট কুড এলিমিনেট ওয়ান কোয়ালিটি ইন্সপেক্টর। তার মানে যখনই সে 45 জায়গায় $48 করবে, তখন সে একটা কোয়ালিটি ইন্সপেক্টর রাখা লাগে। মানে আমরা যেমন সুপারস্টার গ্রুপে লাইটিং যখন চেক করতো, তো ধরেন এই কিউসির লোক থাকতো, দেখতো যে কতবার সুইচ সকেট যেমন 40,000 বার অন অফ করলে সুইচটা ব্রেক করে কিনা, লাইটটা কত ঘন্টা কত টানা জ্বালা রাখলে আপনার লুমেন কমে যায় কিনা, এই যে কোয়ালিটি ইন্সপেকশন। ওরা বলছে যে এই স্পিকার সেটে $3 অ্যাড করলে এত কোয়ালিটি ইমপ্রুভ করবে যে আপনি চাইলে একটা ফিক্স কস্টের একজন এমপ্লয়িকে আপনি চাইলে এলিমিনেট করতে পারবেন, যেটা হচ্ছে 30,000 টাকা তার হচ্ছে স্যালারি। কি বলছে আবার বলি, বাট ম্যানেজমেন্ট কুড এলিমিনেট ওয়ান কোয়ালিটি ইন্সপেক্টর হু ইজ পেইড এ স্যালারি অফ 30,000 টাকা পার ইয়ার, $30,000 পার ইয়ার সে এটা বাদ দিতে পারবে। দ্য সেলস ম্যানেজার এস্টিমেট দ্যাট দ্য হায়ার কোয়ালিটি স্পিকার উড ইনক্রিজ অ্যানুয়াল সেলস বাই 20%। তাহলে আপনি ভেরিয়েবল কস্ট ছিল 45, কোয়ালিটি ইমপ্রুভ করে $3 অ্যাড করলেন, ফলে দুইটা ইম্প্যাক্ট ঘটলো। একটা হচ্ছে ফিক্সড খরচ কমে গেল, হচ্ছে আপনার 30,000 টাকা পার ইয়ার কোয়ালিটি ইন্সপেক্টরের স্যালারি, একই সঙ্গে সঙ্গে ইনক্রিজ করলো সেলস হচ্ছে 20%। এটা হবে কিনা পরে, বাট আপনি করছেন। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইজ অলওয়েজ ফোরকাস্টিং, ফরওয়ার্ড লুকিং, আপনি এটা করছেন। তো সেইটা করবার জন্য অ্যাজিউমিং, কি বলছে, অ্যাজিউমিং নাম্বার এ 7-এর এ বলছে, অ্যাজিউমিং দ্য চেঞ্জ আর মেড অ্যাজ ডিসক্রাইব অ্যাবভ, প্রিপেয়ার এ প্রজেক্টেড কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট ফর নেক্সট ইয়ার, শো ডেটা অন এ টোটাল পার ইউনিট অ্যান্ড পার্সেন্টেজ বেসিস। এই যে প্রথম যেটা আমরা দেখেছিলাম, এই জিনিসটাই সে আবার করতে বললো, এই টোটাল পার ইউনিট পার্সেন্টেজ। হ্যাভিং সেড দ্যাট, এই 45-এর জায়গায় 48 হবে, সেলস বাড়বে হচ্ছে 20%, আর ফিক্সড খরচ কমবে $30,000। ওকে, সো নিউ লেটস সি, ইন্টারেস্টিং, বেশ ইন্টারেস্টিং। এই দেখেন আমি যেটা বললাম তাই খেয়াল করেন। 20% সেলস ইনক্রিজ, দ্য সেলস ইজ 20% ইনক্রিজ মানে 20,000-এর উপরে 20% 4,000, তাহলে টোটাল হবে 24,000। তাহলে 24,000 ইন্টু হচ্ছে 60 টাকা করে, তাহলে আসে হচ্ছে 14,40,000 USD। ভেরিয়েবল খরচ 45-এর জায়গায় 3 টাকা বেড়ে হবে 48, এই যে এখানে যোগ করা আছে 48, সেই 48 হলে আপনার 24,000 ইন্টু 48 হয় হচ্ছে 11,52,000 USD। সো দ্য previous variable cost percentage was 75%, now it is 80%, right? আর আগের কন্ট্রিবিউশন মার্জিন কত ছিল 15%, এখন হয়েছে 25%, এখন হয়েছে 20%। ফিক্সড খরচ কমে গেছে হচ্ছে 2,10,000, আগে ছিল 2,40,000। কীভাবে? এই 2,40,000 থেকে 30,000 বাদ গেল, তাহলে এখন নতুন করে আপনার প্রফিট ইনক্রিজ করলো কত, আগে ছিল 60,000, এখন হলো 78,000। সো এই প্রপোজালকে অ্যাজ এ সিএফও অথবা আপনি হেড অফ ফাইন্যান্স আপনি অ্যাপ্রুভ করে দিবেন, কারণ আপনার ক্যালকুলেশন বলছে যে $3 খরচ বাড়ালে আপনার ফিক্সড খরচ 30,000 কমে, সেলস বাড়ে হচ্ছে আপনার 20%। তার অ্যাগ্রিগেট
কন্ট্রিবিউশন থাকে হচ্ছে 60 থেকে নেট অপারেটিং ইনকাম বেড়ে 78 হয়ে যায়, মানে 18,000 টাকা কন্ট্রিবিউট ডলার বেশি করছে। সো এটা আপনি ইয়েস হবে। ওকে, সো দিস ইজ দ্য ক্যালকুলেশন। কোটা বলেন। হ্যাঁ 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 4,000, 20%। 10% হলে কত হবে তাহলে? হ্যাঁ ওকে আচ্ছা হ্যাঁ আচ্ছা, আমরা এখন ইয়েটা দেখি, বুঝতে পারছি, আমি পরেরটা দেখি দিলে বুঝতে পারবো। এখন দেখেন 7 নম্বরের সেকেন্ড দেখেন, কম্পিউট দ্য কোম্পানিজ নেট ব্রেক ইভেন পয়েন্ট, কম্পিউট দ্য কোম্পানিজ নিউ ব্রেক ইভেন পয়েন্ট ইন বোথ ইউনিটস অ্যান্ড ডলার সেল। আগের তো কম্পোজিশন চেঞ্জ হয়েছে না, আগের ভেরিয়েবল ছিল 45, এখন হচ্ছে 48। আগের ফিক্স কস্ট ছিল 2,40,000, এখন হচ্ছে 2,10,000। সো নিউ ব্রেক ইভেন বের করবেন। সো ও যে কোশ্চেন করছে, ফারহান তো না, না আকন, আপন ও যে কোশ্চেনটা করছে দেখেন, সেইটাই দেখেন এখানে আছে মজার ব্যাপার। দেখেন এখানে কি বলছে, বি ইউনিট সেলস ব্রেক ইভেন, ফিক্স কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন। এখন কন্ট্রিবিউশন পার ইউনিট কত? 12 টাকা, 60 মাইনাস 48। আর এখন ফিক্স খরচ কত আপনার হচ্ছে 2,10,000। এখন ব্রেক ইভেন কত? 17,500 ইউনিট। আগে ছিল কত? 16,000 ইউনিট। এখন ব্রেক ইভেন বেড়েছে কেন? বিকজ ভেরিয়েবল খরচ সিগনিফিকেন্টলি বাড়ছে। ঠিক আছে, ওকে। তারপরে থার্ড নম্বর কি বলছে? থার্ড নম্বর বলছে হচ্ছে হ্যাঁ, উড ইউ রিকমেন্ড দ্য চেঞ্জ মেড, মানে চেঞ্জেস মেড করবেন কিনা। তাহলে দেখেন আমরা এখানে যদি দেখি, তাহলে প্রথম হচ্ছে আমরা কি পেলাম, প্রথমে 17,000 ইউনিট পেলাম। আর আমরা জানি যে ফিক্সড অপারেটিং এক্সপেন্স ডিভাইড বাই সিএম করলে আমরা ব্রেক ইভেন সেলস পেয়ে যাই। তো ব্রেক ইভেন সেলস কত? ফিক্সড হচ্ছে 2,10,000, 20% করলে এখন আগের ব্রেক ইভেন সেল ছিল কত মনে আছে? 9,60,000, 9,60,000। এখন হয়েছে 10,50,000। ওই যে ব্রেক ইভেন সংখ্যা বাড়লে ব্রেক ইভেন সেলসও বাড়বে। আচ্ছা, এখন বলছে যেটা আপনি কি এটাকে রিকমেন্ড করবেন কিনা। আপনি বলছেন ইয়েস। কেন? বেসড অন দিস ডেটা দ্য চেঞ্জ উড বি মেড। কেন কেন করবেন? চেঞ্জেস উড বি মেড। ওয়াই? দ্য চেঞ্জেস ইনক্রিজ দ্য company's net operating income from present $60,000 to $78,000 per year. Although the changes are result in the higher break even. যদিও এই খরচটা বাড়ানোর কারণে ব্রেক ইভেন হয়েছে 17,500 ইউনিট অ্যাজ এ কম্পেয়ার টু দ্য প্রেজেন্ট 16,000 টাকা, দ্য কোম্পানিজ মার্জিন অফ সেফটি অ্যাকচুয়ালি বিকামস গ্রেটার দ্যান বিফোর। কত ছিল আগের? ব্রেক ইভেন ছিল কত? আমি যখন আপনার হচ্ছে 12 লাখ টাকা ছিল আমার সেলস, 9,60,000 ছিল হচ্ছে ব্রেক ইভেন। সো বিয়োগ করলে আমরা পেয়েছিলাম 2,40,000 হচ্ছে, সরি 2,40,000 ওয়াজ আওয়ার প্রিভিয়াস মার্জিন অফ সেফটি। দ্য নিউ মার্জিন অফ সেফটি ইজ 14,40,000 USD minus 10,50,000 USD. So the break even, the margin of safety also goes from 2,40,000 to 3,90,000. So as shown in 5 on the prior page, আগের পেজে যে 5 নম্বর উদাহরণ ছিল, কোম্পানিজ প্রেজেন্ট মার্জিন হচ্ছে 2,40,000, আমরা 5 নম্বরে দেখেছিলাম। এই যে এখানে আমরা 5 নম্বরে ক্যালকুলেশনটা করেছিলাম। এই যে আপনার এই যে 2,40,000 ছিল হচ্ছে আমাদের মার্জিন। সো সেই মার্জিনটা কি বলছে? as shown on the prior page, the company's present margin of safety is 2,40,000 টাকা. Thus several benefit will result from the proposed changes. Very very interesting. আমার মনে হয় যে আপনারা পুরোটাই এখন